জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ১০০তম দিন আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই অভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হলো। এই উপলক্ষে অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১২৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে রায়ের বাজারে। প্রত্যেকটিতে চাপা দেয়া হয়েছে একাধিক শহীদের মরদেহ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্দেশে ও প্রত্যক্ষ হামলায় এসব থমকে যাওয়া জীবনে নেই কোনো স্মৃতিচিহ্ন বা পরিচয়। অবিলম্বে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার দাবি জানান সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন SM আরিফ। আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিখোঁজ বাবার এক সন্তানের এমন আহাজারি। ছেলে রাইয়ান ধারণা করছেন বাবা রফিকুল ইসলামকে হত্যা করে রায়ের বাজারের বধ্যভূমিতে গণকবর দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে গণকবর জিয়ারতে এসেছে এই পরিবারটিও। আমরা কিভাবে কি করব? মা ছেলে, ওর পড়াশোনা এবং ওর দায়িত্বটা আপনারা যদি আমার জন্য সহযোগিতা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় ১২৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে রায়ের বাজারে। প্রত্যেকটিতে চাপা দেয়া হয়েছে একাধিক শহীদের মরদেহ। এখানে ১২৭টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। প্রত্যেকটা হসপিটালের গেটে গেটে আত্মীয় স্বজন মানুষের আসে যে ভাই আমাদের লাশগুলা আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের সন্তানটা আমরা খুঁজে পাচ্ছি না। অবিলম্বে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার দাবি জানান সমন্বয়করা। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। শহীদ পরিবারের পাশে দাঁড়ান তাদের, এবং বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে তার পাশে দাঁড়ান। আপনারা বেইমানি করবেন না প্লিজ, আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্ররা সবসময় রাজপথে থাকবে। জনগণের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের যে অবদান সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। SM আরিফ, MyTV, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ আব্দুল্লাহ ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মারা গেছেন। তার দাফন আজ শুক্রবার সকাল 11টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে যশোরের বেনাপোলে তার নানা বাড়ির পারিবারিক কবরস্থানে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। এর আগে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে আব্দুল্লাহর মরদেহ ঢাকা থেকে গ্রামে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় স্বজনদের আহাজারি আর শোকে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গত 5 আগস্ট রাজধানী তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও সম্ভাব্যতা নিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে এমন পরিস্থিতিও আলোচনা করেছে তারা। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসেই আওয়ামী ফেসিবাদের বাইরে নতুন বাংলাদেশ রূপান্তরের জন্য সংস্কারের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্কারের প্রথম 100 দিন নামের রিপোর্টে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে তারা। একই সাথে অনেক বেশি সময় ক্ষমতায় থাকা এড়িয়ে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য
গড়ে তোলার কথাও জানিয়েছে রিপোর্টটি। বাংলাদেশকে সহযোগিতা করতে দেশের বাইরের পক্ষগুলোর সহায়তার হাত বাড়ানো উচিত বলেও জানানো হয়। পাশাপাশি ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করার কথাও উল্লেখ করা হয় রিপোর্টটিতে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে বলেও মনে করে তারা। ইলিয়াস কমল, মাইটিভি। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত 15 বছরে তারা জড়ো হয়েছে, আর এদিকে কয়েক সপ্তাহ সরকার এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছে। শুক্রবার এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স AFAD এর অনুষ্ঠানে আসিফ নজরুল একথা বলেন। 2 দিন ব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনী এ অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আরও বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। হত্যাকাণ্ডের চেয়ে গুম খারাপ অপরাধ। They have gathered their strength in last 15 years. And we are trying to reverse the process in last couple of weeks. খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এবং কম্পেনসেশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সেই মনোভাব থেকে তাদের বেরিয়ে আসতে হবে। এদিকে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, যার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। SM তানবীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আমির খসরু বলেন, সকল আধিপত্যবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক তৈরি করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। সবাই কিন্তু বাইলেটারালিজমের, যদিও বা নেহরুভিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করেন না, কিন্তু বাইলেটারালিজমে কিন্তু এগ্রি করে, বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার। এখানে তারা বড়, তাদের মাসেল পাওয়ার আছে। তখন আপনি একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বাইলেটারালি আপনি হ্যান্ডেল করবেন, ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সো মেনি ওয়েজ, ইজ ভেরি ডিফিকাল্ট। সো বাইলেটারালিজম থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে রাজধানী মিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 20-22 বছর ধরে বাংলাদেশের তরুণ সমাজ যারা ভোটের অধিকার পেয়েছে 18 বছর বয়সে, তারা কেউ ভোট দিতে পারে নাই। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে তিনি বাংলাদেশের মানুষকে প্রস্তুত করেছেন, সংগ্রামে সঠিক পথে পরিচালনা করেছেন। SM তানবীর, মাইটিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার না হলে কোনো পরিবর্তনই স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর। তার মতে, রাজনৈতিক দলগুলো যেন কখনো দানব হয়ে উঠতে না পারে সে ব্যবস্থা করতে হবে। লালবাগে গণ অধিকার পরিষদ ঢাকা দক্ষিণের আয়োজনে বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারের সভায় এসব কথা জানান তিনি। কিছু ভুল সিদ্ধান্তের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হচ্ছে বলেও মনে করেন নূর। তাই যে কোনো সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে হলে এ সমস্যা দূর হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানব হয়ে উঠতে না পারে, জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, তার জন্য রাজনীতিরও সংস্কার প্রয়োজন। আমরা বলছিলাম যে আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে।
এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়ার পূর্ব ঘোষণা দেয় কয়েক হাজার সাদপন্থী। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশপাশে অবস্থান নেন তারা। বিদেশের সাথে সর্বোচ্চ গ্যাদারিং করে এবং সাদ সাহেবকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। এটি আমাদের ইনশাল্লাহ এই আজকের এই মহাসমাবেশ থেকে সরকার এবং দেশবাসীর প্রতি আমাদের ঘোষণা। যদি এক দফাতে সম্ভব না হয় তাহলে আমরা আপাতত 2 দফায় করব, যেন ভবিষ্যতে 1 দফায় করতে পারি সেই আশাকে সামনে রেখে এই বছর 2 দফায় করব। মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হন, এই স্লোগানকে সামনে রেখে উত্তরায় গণসমাবেশ করেছে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর। উত্তরা আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। এছাড়া উত্তরা ও আশপাশের নাগরিক ঐক্যের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পাইকারি বাজারে কয়েক সপ্তাহে শীতকালীন সবজির দাম কমতে শুরু করলেও প্রভাব নেই খুচরা বাজারে। আলু এবং মাছের দাম বেশি থাকলেও একই রকম রয়েছে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম। তবে সপ্তাহ শেষে ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা। নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রায় না আসায় অভিযোগ ভোক্তাদের। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি 20 টাকার ডাল মানে কিনলেন কেন? দুপুরে খানার জন্য, 3 জন লোক আমরা খাবো তার জন্য। তো 20 টাকা দিয়ে কি হবে? না, ডিম আছে এর সাথে। মানে তাতে কি মনে হয় বাজার সহনীয় পর্যায়ে রয়েছে? কিছু তো করার নাই, আমাদের ইনকাম কম, মালের দাম বেশি, যেহেতু এ দিয়ে দিন আমাদের কাটাতে হবে। মৌসুম শুরু হয়, রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। ফলে ক্রমেই সবজির দাম কমলেও পাইকারি ও খুচরা বাজার ভেদে প্রতিটি সবজিতে বাড়তি 5 থেকে 10 টাকা। কেজি প্রতি আলুর দাম বেড়েছে 15 টাকা, আর ডিমের ডর্জনে বেড়েছে 10 টাকা। মাছের বাজারও আকাশচুম্বী। প্রতিটি মাছে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি 100 থেকে 150 টাকা। দাম বৃদ্ধির এমন নাভিশ্বাসযুক্ত অভিযোগ করেছেন ভোক্তারা। কাঁচা বাজারে সামান্য সবজির দামটা কমেছে, শাক সবজির দামটা, যেটা আগে আমরা লাল শাক কিনতে গেলে 1 মোটা শাক কিনতে 30 টাকা লাগছে, এখন ওইটা হচ্ছে 10 টাকা পাওয়া যায়। হ্যাঁ, আর অন্যান্য বাজারে তো স্বাভাবিক না, আগের মতোই আছে, অপরিবর্তিত। মাছের দাম বেশি, আগের চাইতে বেশি, আপনাদের 50 টাকা 100 টাকা এরকম বেশি সব মাছের দাম। চিংড়ি যেরকম যা কিনছি 1 মাস আগে ওরকমই আছে, কুয়াও একই রকম আছে। মাছের প্রাচুর্যতা কম আর যা আছে অনেক বেশি দাম, মানে প্রত্যেকটা 100-150 এরকম বেশি দাম চাচ্ছে আর কি। গরুর মাংসের কেজি 750 টাকা বিক্রি হলেও আদা রসুনের দাম বাড়তি। সবকিছু মিলে বাজার পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন নগরবাসী। ভোক্তাদের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় করার। সিন্ডিকেটের দৌরত্ব না কমায় এমন পরিস্থিতি বলে মনে করছেন ভোক্তারা। শীতের সবজি কম হলো, যে নিত্য প্রয়োজনীয় যেমন আলু, চাল, মানে গরিব মানুষরা যেগুলো খায়, যেগুলো ছাড়া চলতে পারে না, ডিম, ওইগুলোর দাম সবসময় সহনীয় পর্যায়ে থাকা উচিত। মধ্যবিত্ত শ্রেণী তো অবস্থা খারাপ। আমি গুলশান থেকে আসছি, কিন্তু আমরাই তো হাঁসফাঁস খেয়ে যাচ্ছি। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেলে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়। মাল দিচ্ছে না কোম্পানিতে, দাম বাড়বে অনেক, প্রতি লিটারে 7-8 টাকা করে বাড়বে। আটাও কেজি দিতে পারে 5 টাকা করে বাড়ছে। গত সপ্তাহে আলু বিক্রি করছিলাম 60 টাকা, 54-55 টাকা কিনা পড়ছে, 60 টাকা বিক্রি করছি। এই সপ্তাহে 64-65 কিনা পড়তেছে, 70 টাকা বিক্রি করতেছে। ডিমের ডজন আমরা বেচতেছি, যেটা বাসা ডিমটা 150 টাকা, আর যেটা এভারেজ 145 টাকা। শীত মৌসুম হয়, এসব শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। তবে বেড়েছে পেঁয়াজ এবং মাছের দাম। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, পাইকারি বাজারে যে ধরনের দাম খুচরা বাজারে তার চেয়ে অধিক দাম। এর কারণ তারা পরিবহন খরচ থেকে অন্যান্য বিষয়কে সামনে এসে দাঁড় করাচ্ছে। তবে নগরবাসীর দাবি, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার আরও পদক্ষেপ নেবে জোরালোভাবে, এমনটাই দাবি ছিল সবার মুখে মুখে। মহাখালী কাঁচাবাজার থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা।
উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে হুঁশিয়ারি দিয়ে দেশের আলেম ওলামা সমাজ বলেছেন, যারা তাকওয়ার অধিকতর নিকটবর্তী পোশাক ও আলেম ওলামাদের দাড়ি টুপি নিয়ে চিত্রনাট্যের মাধ্যমে কটাক্ষ করবে তাদেরকে দেশের আলেম ওলামারা উপযুক্ত জবাব দেবে। রাজধানী সেগুনবাগিচায় শাহবাগ কল্যাণ সংস্থা আয়োজিত সিরাত মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি সিরিয়ে কোরআন মাওলানা সাদিকুর রহমান। কেউ যদি ইসলাম বিরোধী কার্যকলাপ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে বিভিন্ন পচ্ছদকে সাজানো হয়েছে, সব জায়গাতে আলেমদের টুপিকে কটাক্ষ করা হয়েছে, দাড়িকে কটাক্ষ করা হয়েছে, কখনো কখনো আলেমদেরকে ছোট করা হয়েছে। এই জাতীয় কর্মকাণ্ড যদি সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে চাপায় দেওয়া হয়, অবশ্যই শুধু তার ব্যাপারে না, যে কোনো ক্ষেত্রে যদি এই জাতীয় কর্মকাণ্ড কেউ করে আমরা তার ব্যাপারে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কার্যালয়ে জনপ্রতিনিধি না থাকায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা মিলছে না বলে জানিয়েছেন নগরবাসী। ওয়ার্ড কার্যালয়ে দায়িত্বরত সচিবদের সাথে স্থানীয়দের চেনা জানা না থাকার ফলে বেগ পোহাতে হচ্ছে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, শিগগিরই কেটে যাবে এই সংকট। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। নগরীর ওয়ার্ড সচিবদের সেল নাম্বারগুলো এভাবেই লিখে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5 অফিসের দেয়ালে। বলা হচ্ছে, জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহের প্রয়োজন হলে নগরীর ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করুন। আঞ্চলিক এই অফিসের একজন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা হচ্ছে ব্যাহত। যা আমাদেরকে ডিস্টার্ব করে, এই জন্য আমরা লিস্টটা টানিয়ে দিয়েছি, যাতে করে ওয়ার্ড সচিবের নাম্বার ওয়ার্ড সচিব সাথে যোগাযোগ করে ওখানে গিয়ে কাজটা করতে পারে। কিন্তু ওয়ার্ড সচিব কাজটা করছে, কিন্তু লেন্দি প্রসেসে, তাদের তো কোনো বসার জায়গা নাই। চলমান সংকট উত্তরণ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তুলে ধরেন বর্তমান প্রেক্ষাপটের নানা দিক। এখানে জনপ্রতিনিধি ডমিনেটেড এই অর্গানাইজেশনটা, জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই। এটাকে আমরা একটা চালিয়ে নেওয়ার জন্য গভর্নমেন্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা চালিয়ে দিচ্ছি। কিছু তো ব্যাকলগ থাকতেই পারে। তবে নগরীতে একই সাথে 2 ওয়ার্ডের দায়িত্ব পালন করা ওয়ার্ড সচিব জানান, নাগরিক সেবাই জনপ্রতিনিধির জুড়ি মেলা ভার। আমি বর্তমানে 2 ওয়ার্ডের দায়িত্বে আছি, 29 নং ওয়ার্ড এবং 31 নং ওয়ার্ড। তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা সব লোকজনকে এলাকার চেনে, তারা কাজে আসে। মূল কথা হইল ওয়ার্ড কাউন্সিলরদের কোনো বিকল্প নাই। যেহেতু কাউন্সিলর মহোদয়রা এখন নাই, তবে তাদের যে সেবা, এই সেবাটা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। সেবা প্রত্যাশীরা বলছেন, জনগণের যথাযথ সেবা প্রদানে কোনো কোনো ক্ষেত্রে উদাসীন থাকছেন ওয়ার্ড কর্তৃপক্ষ। ঘরের কর্তা না থাকে তাহলে তো আর কাজ ঠিক হবে না। তাদের কাছে গেলে বলে যে লোক নেই। এখন যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তারা বলছেন, মশার ওষুধ নিয়মিত না ছিটানো, পাশাপাশি জন্ম মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতেও বেগ পোহাতে হচ্ছে তাদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পুরো সংবাদ মাধ্যম একটি কর্পোরেট দুনিয়ার কাছে বন্দী হয়ে গেছে। কিছু ব্যক্তি, কালো টাকার মালিক, দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী, রাজনীতিবিদ তাদের দুর্নীতিকে জায়েজ করার জন্য তারা মিডিয়াকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। রংপুরে ইউনিয়ন আয়োজিত বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখনও কর্পোরেট চেইন মুক্ত হয়নি মিডিয়া। এতগুলো মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো, এই যে করে গেল, এটা দায় কি শুধু শেখ হাসিনা নাকি দায় সকলে? সেই দায় যদি আমি হিসাব করতে যাই, সেই দায়ের মধ্যে তো সংবাদ মাধ্যমও আছে। সংবাদ মাধ্যম কি দায় এড়াতে পারবে? জানাবো প্রবাসী সংবাদ। কর্মব্যস্ততার মাঝেও ক্রিকেট উৎসবে মেতেছেন কুয়েতের বাংলাদেশি প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে চ্যাম্পিয়ন লিগ 2024-25 সিজন 4 টুর্নামেন্ট।
শুক্রবার আলরাই ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডের 8টি ম্যাচ শেষ হয়। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রবাসী খেলোয়াড়দের 20টি দল অংশগ্রহণ করে। প্রবাসী মাটিতে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পেরে আনন্দিত প্রবাসী ক্রিকেট খেলোয়াড়রা। খেলার মাঠ পরিদর্শন করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, সংগঠনের উপদেষ্টা মঈন উদ্দিন সরকার সুমন, খেলা পরিচালনা কমিটির মোয়াজ্জেম হোসেন, শেখ মনির, কাসাদুল ইসলাম সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে প্রবাসী 2500 উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান ও প্রবাসী 2500 উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী 2500 উপজেলা বিএনপির রিয়াদ আহ্বায়ক আলামিন শিকদার। সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী 2500 উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম ও ফজলুল হক সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। কেন যে এমন হলো, সব কিছু এলো মেলো।